নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো তোমাদের WBH টেস্ট পেপার থেকে একটা মডেল সেট নিয়ে এসেছি। মাধ্যমিক মক টেস্ট পেপার দেখতেই পাচ্ছ। WBH মাধ্যমিক যে টেস্ট পেপার 2021 বেরিয়েছে সেইখানের শেষ যে সেটটা আছে ওখান থেকে গ্রামারের পোর্শনটা নিয়ে এসেছি, ঠিক আছে। তো গ্রামার 12 নম্বরের মাধ্যমিকে আসে, ভোকাবুলারি সহ 20 নাম্বার অবশ্যই, কিন্তু ভোকাবুলারি পার্টটা যেটা আনসিন থেকে খুঁজে বার করতে হয় ওইটা বাদ দিলে 4 দুগুণে 8 ওটা থাকে 4টে ওয়ার্ড, তো ওইটা বাদ দিলে 12 নাম্বার থাকে, ঠিক আছে, ফেজাল ভার্ব সহ। তো এর মধ্যে 3টে তোমাদের কারেক্ট অল্টারনেটিভ, যেটা প্রথমে দেখতে পাচ্ছ এরকম আসেই, মানে কারেক্ট ফর্মস অফ ভার্বসও বলতে পারো। তোমাকে অপশান দিয়ে দেবে, সেখান থেকে লিখতে হবে। এটা 3 নম্বর আসেই, আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বরে আসেই, ডু অ্যাজ ডিরেক্টেড। ভয়েস অ্যান্ড ন্যারেশন কিন্তু মাধ্যমিকে আসেই, এখানে দেয়নি কিন্তু ভয়েস অ্যান্ড ন্যারেশন কিন্তু মাধ্যমিকে আসেই। আর একটা 3টের মধ্যে আর একটা কী আসবে কেউ জানে না, ডিগ্রিও আসতে পারে, জয়নিং যে কোনো প্রকারের আসতে পারে, কমপ্লেক্স সিম্পল, ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে কোনোভাবে আসতে পারে, ঠিক আছে, বা অন্যান্য কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে কোনো কিছু আসতে পারে, কিন্তু ভয়েস অ্যান্ড ন্যারেশন আসেই। তো এখানে এটা দেয়নি ভয়েস অ্যান্ড ন্যারেশন। তো ভয়েস ন্যারেশন প্রচুর প্র্যাকটিস আমি করিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে প্রয়োজনে দেখে নিতে পারো। আর ফ্রেজাল ভার্ব আসেই 3টে, ঠিক আছে, 3টে ফ্রেজাল ভার্ব আসবেই, তলায় অপশান দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক কীভাবে সলভ করা যায়। আর এইখানে 12তে কিন্তু 12 আরামসে তোলা যায়, একটু যদি কেউ ফোকাসড হয়। ফ্রেজাল ভার্ব কিছু ইম্পর্টেন্ট 40-50টা পড়লেই এনাফ, কমন আসেই, ঠিক আছে। আমি করাতেও থাকবো, তোমাদের বেশ কিছু নিয়েওছি, দুটো সম্ভবত ক্লাস নিয়েছি ফেজাল ভার্বের উপরে। ইম্পর্টেন্টগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভগুলো আমি নিয়ে আসবো মাঝে মাঝেই, সেগুলো যদি তোমরা ফলো করো কমন আসবে, ঠিক আছে। ফেজাল ভার্ব কমন আসারই কথা, আসেও প্রত্যেক বছর। আর ডু অ্যাজ ডিরেক্টেড, ভয়েস ন্যারেশন যা যা প্র্যাকটিস করাবো করলেই এনাফ। অ্যাসার্টিভের উপরে বেশি চান্স, ইন্টারোগেটিভ ইম্পারেটিভও আসতে পারে, ঠিক আছে। আর আর্টিকেল প্রিপোজিশন একটু ধারণা দরকার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দরকার পড়া, ঠিক আছে, এবং প্রিপোজিশনের বেসিক ধারণা তো দরকারই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কোনো ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশনের ব্যবহার, ওগুলো জানলে খুবই কার্যকরী, এখানে কাজে লেগে যায়, ঠিক আছে। আর আর্টিকেলসের বেসিক ধারণা যার থাকবে ক্লিয়ার, তার তো কোনো অসুবিধার কথা নেই। এ অ্যান্ড দি সাধারণ ব্যবহারগুলো জানলেই হবে, বেসিক নিয়ম জানলেই হবে। আর কারেক্ট ফর্মস অফ ভার্বসের জন্য, মানে যেটা কারেক্ট অল্টারনেটিভ, সেটার জন্য 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। ভার্ব অ্যান্ড টেন্স তো ক্লিয়ার থাকতেই হবে, আমি বলেই থাকি। নেক্সট মানে ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকা মানে ফাইনাইট ভার্ব ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। ফাইনাইট ভার্ব মানে টেন্সে গঠনের ভাব। আর যে ভার্ব টেন্সে গঠনে থাকে না সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্বের উপরেও কিন্তু ব্যবহার আছে, এখানেই দেখতে হবে, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব যে ভার্ব টেন্সে গঠনে নেই, মানে পার্সেন্ট নাম্বার টেন্সের দ্বারা কন্ট্রোলড হয় না বা লিমিটেড না, সীমাবদ্ধ নয়। এটা তো গ্রামার বইয়ের ডেফিনেশন, কিন্তু আমি সহজভাবে বলে থাকি তোমাদের, যে ভার্ব টেন্সে গঠনে থাকে তাকে ফাইনাইট ভার্ব, যে ভার্ব টেন্সে গঠনে থাকে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে, ঠিক আছে। নন ফাইনাইট অনেক কিছু আছে, পার্টিসিপেল আছে, পার্টিসিপেলের আবার অনেক ভাগ আছে, জেরান্ড আছে, ভার্বাল নাউন আছে, ইনফিনিটিভ আছে, ঠিক আছে। ইনফিনিটিভটা খুব কাজে লাগে, টু এর পরে ভাবের রুট ফর্ম এর ফর্মুলা। আর পাস্ট পার্টিসিপেল তো জানোই, আর প্রেজেন্ট পার্টিসিপেল ভাবের রুট আসতে আইএনজি, আর জেরান্ডো ভাবের রুট আসতে আইএনজি, ঠিক আছে। ভার্বাল নাউনও দা আর অফের মাঝখানে ভাবের রুট আসতে আইএনজি। কয়েকটা বলেও দিলাম নন ফাইনাইট ভাব, টেন্সে গঠনে থাকবে না, কিন্তু তার মানে যা খুশি বসালে হবে না, লজিক্যাল হতে হবে এবং মিনিং থাকতে হবে, গ্রামাটিক্যালি ঠিক হতে হবে, ঠিক আছে। মানে ভার্বের রুট আসতে আইএনজি বসলেই প্রেজেন্ট পার্টিসিপেল হয়ে যাবে এমনটি ভেবো না, ধারণা ক্লিয়ার থাকতে হবে। তো আমি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এগুলো ধারণা ক্লিয়ার করতে থাকবো। বিভিন্ন প্রিভিয়াস যদি ক্লাসগুলো দেখো প্লেলিস্টে গিয়ে, সেখানেও আমি নিয়েছি জয়নিংয়ের উপর, পার্টিসিপেল দিয়ে জয়নিং, ইনফিনিটিভ দিয়ে জয়নিং, তাতেও ক্লিয়ার হবে তোমাদের অনেক। এবং এই কারেক্ট ফর্মস অফ ভার্বসের উপরেও বেশ কিছু ক্লাস নিয়েছি, দেখে নেবে, লাভবান হবে। এই গেল 2। আর 3 নম্বর হচ্ছে ভয়েসের ধারণা ক্লিয়ার থাকতে হবে। ভয়েস মানে প্যাসিভের ধারণা, ঠিক আছে। ভয়েস দুটো করে, অ্যাক্টিভ প্যাসিভ। ভয়েসটা কিছুই না, ভার্বের ফর্ম চেঞ্জ, তো সেই প্যাসিভ ফর্মটা ভার্বের সেটাও কিন্তু ক্লিয়ার থাকা দরকার। বোথ অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ মানে তো টেন্সেরগুলো, আর প্যাসিভটাও ক্লিয়ার থাকা দরকার। তাহলে ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে, নন ফাইনাইট ভার্ব, আর ভার্বের প্যাসিভ ফর্ম ক্লিয়ার থাকতে হবে, তাহলে নিশ্চিত একদম কারেক্ট ফর্মস অফ ভার্বসে দখল হবে তোমাদের হবে, এবং 3 নম্বর তো তুলে নেবেই। তো নিয়ম হচ্ছে ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়া, ঠিক আছে। তো পড়ি দেখি কী দিয়েছে দেখো। আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ হোয়েন গালিভার ড্যাশ অফ কমা, এখানে একটা কমা হবে, হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেইনস। তো এতটুকু পরে কী বোঝা যাচ্ছে, ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্যটা পড়তে হবে। তো 3টে আমাকে অপশান দিয়েছে, ওয়েক, ওক, ওয়েকিং।
তো দেখো ওয়েক V1 ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, ওয়েক একটা ডু বা অ্যাকশন ভার্ব, ওক V2 মানে সিম্পল পাস্ট টেন্সে বোঝাই যাচ্ছে, আর থার্ড ফর্ম হচ্ছে ওকেন, সেটা দেয়নি, ওয়েকিং দিয়েছে ভার্বের ইউজটা আইনজি। একটু আগে তোমাদের বলছিলাম প্রেজেন্ট পার্টিসিপেলের গঠন, দেখো তাই আছে কিনা, ভার্বের ইউজটা আইনজি। তাহলে দেখো ওয়েকটা ফাইনাইট ভাব দিয়েছে, ওকটা নন ফাইনাইট ভাব দিয়েছে পাস্ট টেন্সে আছে, আর ওয়েকিংটা নন ফাইনাইট ভাব দিয়েছে প্রেজেন্ট পার্টিসিপেলে। তার কারণ তার আগে, কারণ কন্টিনিউয়াস ভাবে রয়েছে আইনজি মানেই তোমরা ভাবো মানে কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস হতে গেলে তার আগে কিন্তু অক্সারি ভাব থাকতে হবে, বি ভাব অক্সারি রূপে থাকতে হবে। তো কিছু আছে বি ভাব অক্সারি রূপে? কোনো ভার্বই নেই, তাই না? দুটো ভাব মোটামুটি পাশাপাশি থাকলে আগেরটা অক্সারি পরেরটা প্রিন্সিপাল। অক্সারি ভাবের কাজ হচ্ছে মূল ভাবের টেন্সটাকে নির্ধারণ করা, ঠিক আছে? টেন্স নির্ণয় হেল্প করা, ওর জন্যই ওর আর এক নাম হেল্পিং ভার্বও বলে। তো তাহলে এবার সেন্স কী আসছে দেখো, আমি এই যতটুকু পড়লাম সেখানে অলরেডি আর একটা ফাইনাইট ভাব পেয়ে গেছি, ফাউন্ড। দেখতে পাচ্ছি হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেঞ্জ, ফাইন্ডের পাস্ট টেন্স ফাউন্ড, ফাউন্ড থার্ড ফর্মও হয় কিন্তু এটা টেন্সের গঠনেই আছে V2। শুধু পাস্ট পার্টিসিপেল একা বসে মনে রাখবে কোনো ফাইনাইট ভাব গঠন করতে পারে না, অক্সারি ভাব নেই এখানে, কোনো অক্সারি ভাব নেই। আগে সাবজেক্ট আছে হি, সাবজেক্ট ভাব কম্বিনেশন মানেই কী বলবো, ক্লজ বা সেন্টেন্স বলতে পারো। ক্লজ আলাদা আলাদা কিছু না, ক্লজ ছোটো বাক্য বা উপবাক্য, বাক্যের মধ্যে ছোটো বাক্য বলতে পারো, বাক্যের মতনই পুরো কাজ করে, কারণ ফাইনাইট ভাব আছে। তো সাবজেক্ট ভাব কম্বিনেশন মানে ক্লজ, তাই একটা পাচ্ছি ক্লজ, হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেঞ্জ। আচ্ছা বাউন্ড আর একটা ভার্ব পাচ্ছি, দেখো কোথা থেকে আসছে বাউন্ডটা, বাইন্ড থেকে আসছে, বাইন্ড বাউন্ড বাউন্ড। তো বাউন্ডটা তাহলে এটা কোন ফর্ম ধরবো, এটা থার্ড ফর্ম ধরবো, কারণ এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম ধরবো, কারণ একটা ক্লজে তো একটাই ফাইনাইট ভাব হবে, ক্লজের ডেফিনেশান ক্লিয়ার থাকতে হবে, হোয়াট ইজ ক্লজ, ঠিক আছে? ক্লজে মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড, কিন্তু ফাইনাইট ভাব একটা থাকতে হবে, তবে তাকে ক্লজ বলা হবে। আর শব্দগুচ্ছ গ্রুপ অফ ওয়ার্ডস মানে মোর দ্যান ওয়ান ওয়ার্ড, সেখানে যদি ফাইনাইট ভাব না থাকে তাহলে ওটা ফ্রেজ হয়ে যাবে। ওকে, ক্লজের উপরে বিস্তারিত আমি ক্লাস নিয়েছি, প্রায় 2 ঘন্টার ক্লাস আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো বাউন্ডটা তাহলে পাস্ট পার্টিসিপেল মানে নন ফাইনাইট ভাব আছে, পার্টিসিপেল একটু আগে বললাম না নন ফাইনাইট ভাব, নন ফাইনাইট ভাব, কারণ ফাউন্ড তো টেন্সে গঠনে আছে, সাবজেক্ট ভাব কম্বিনেশন দেখো হি ফাউন্ড, আর এখানে সাবজেক্ট ভাব কম্বিনেশন আছে, এর আগে একটা প্রোনাউন্স রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ আছে, হিমসেলফ বাউন্ড, এ তো কোনো সাবজেক্ট ভাব কম্বিনেশন হচ্ছে না, কর্তার রূপে তো বসছে না, তাই না প্রোনাউনটা হিমসেলফটা, সুতরাং এটা তো নন ফাইনাইট ভাব হতেই হবে। আর একটা ক্লজে তো একটাই ফাইনাইট ভাব, সুতরাং একটা বাক্যে একাধিক ফাইনাইট ভাব থাকতে পারে, যতগুলো ফাইনাইট ভাব ততগুলো ক্লজ। তো ফাউন্ড একটা ফাইনাইট ভাব আমি পেয়ে গেছি, সুতরাং ওটা একটা ক্লজ, আর বাউন্ডটা নন ফাইনাইট ভাবই তাহলে বলতে হবে, আর নন ফাইনাইট ভাব তো আছে বাউন্ড থার্ড ফর্ম, ঠিক আছে? তাহলে এইবার প্রথমের অংশটা কি করব, তাহলে একটা ক্লজ এটা তো হয়ে গেছে, তাহলে আগেরটা আর একটা ক্লজ হবে। তার আরও একটা বড় প্রমাণ হচ্ছে দেখো হোয়েন, হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু হচ্ছে, তাহলে ওটা একটা সাব ক্লজ হবে না, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ হয়, ঠিক আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়ে শুরু করে যত যেখানে ক্লজটা শেষ হয় সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। তো বলছে বেশ কিছু ঘন্টা ঘুমের পরে, আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ, যখন গালিভার কি বলবো জেগে গিয়েছিল, ঘুম থেকে উঠেছিল, তখন সে দেখতে পেলো চেন দিয়ে বাঁধা, নিজেকে দেখতে পেলো ফাউন্ড ফাইনের ভাব হয়ে গেছে। তার আগের ক্লজটাতে মানে এখানে একটা ভার্ব চেয়েছে, তাহলে যদি তুমি একটা ক্লজের মধ্যেই ধরো তাহলে এখানে নন ফাইনাইট করতে হবে, কারণ ফাউন্ড তো একটা ফাইনাইট হয়ে গেছে, কিন্তু ওকে আমাকে ফাইনাইট ভাবেই করতে হবে, তার কারণ হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু হচ্ছে, তার মানে এটা ধরে নিতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজ। আর তার থেকেও বড় কথা এটা একটা ক্লজ হবে, তার কারণ দেখো গালিভার একটা সাবজেক্ট, একজনের নাম এটা, হ্যাঁ গালিভার একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট তো ভার্বের কম্বিনেশন চাওয়া হয় সাধারণত, আর হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হচ্ছে, এটাও তোমাকে বুঝতে সুবিধা হেল্প করছে, তাই না? তো গালিভার কী হবে, ও কাপ। তাহলে আমি উত্তরটা এইখানে লিখছি, হ্যাঁ এই পাশে লিখছি, কী হবে, ওক, ঠিক আছে? ওক পাস্ট টেন্সে V2 সিম্পল পাস্ট টেন্সে হলো, মানে ফাইন ভার্ব, ঠিক আছে? টেন্সে গঠনের ভাব। হোয়েন গালিভার ও কাপ, তাহলে এখানে ক্লজটা শেষ হলো, ঠিক আছে? কারণ আর একটা আবার সাবজেক্ট ভাব কম্বিনেশন শুরু হয়ে যাচ্ছে, মানে আর একটা ক্লজ, ফাউন্ড তো দিয়ে দিয়েছে বললাম। তো যখন গালিভার উঠলো সে দেখতে পেলো চেন দিয়ে বাঁধা, অ্যান্ড ড্যাশ বাই এ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স, মানে মানুষের মানে হিউম্যান ক্রিয়েচার্স মানে মানুষই আর কি, মানুষের ভিড়ের, একটা মানুষের ভিড়ের দ্বারা নিজেকে ঘেরাও দেখতে পেলো, সারাউন্ডেড। তো এটা সারাউন্ডেড হবে, তার কারণ দেখো সারাউন্ড একটা ডু ভাব বা অ্যাকশন ভাব, সারাউন্ডেড তিনটে ফর্ম, ওকে? তো এটাও পাস্ট পার্টিসিপেলে হবে, সারাউন্ডেড তো থার্ড ফর্ম আছে, তার কারণ এখানে দেখো অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করছে দুটো ফ্রেজকে,
মনে রাখবে কনজাংশন শুধুমাত্র ক্লজ বা বাক্যকে জয়েন করে না, কনজাংশন ফ্রেজকেও জয়েন করে, কনজাংশন ওয়ার্ডকেও জয়েন করতে পারে। তো এখানে এই যে বাউন্ড উইথ চেঞ্জ, বাউন্ড উইথ চেঞ্জ এটা একটা ফ্রেজ কিনা, তাই না? ক্লজের মধ্যেই হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেঞ্জ, এই যে একটা ক্লজ, তো এই ক্লজের মধ্যে বাউন্ড উইথ চেঞ্জ, কারণ ফাউন্ড তো ফাইনাইট ভাব হয়ে গেছে, বাউন্ডটা নন ফাইনাইট ভাব, তো নন ফাইনাইট ভাব থেকে শুরু করে বাউন্ড উইথ চেঞ্জ এটাকে একটা ফ্রেজ বলতে পারি। শব্দগুচ্ছ, কোনো ফাইনাইট ভাব নেই, ফ্রেজে নন ফাইনাইট ভাব থাকতে পারে, ফাইনাইট ভাব থাকবে না। ওকে, তো বাউন্ড উইথ চেঞ্জ এটা একটা ফ্রেজ, এর সাথে যুক্ত হচ্ছে আর একটা ফ্রেজ সারাউন্ডেড বাই এ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স, এত পর্যন্ত এটাও একটা ফ্রেজ হয়ে যাবে। ঠিক আছে, কারণ সারাউন্ডেড পাস্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভাব, টেন্সের গঠনে তো নেই, ফাইনাইট ভাব নেই। আর এটা যে নন ফাইনাইট হবে তার একটা বড় প্রমাণ অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে। অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন কাদের যুক্ত করে? সাধারণত সমগোত্রীয় একে, সেম ক্যাটাগরির একে সাধারণত যুক্ত করে। তো বাউন্ড উইথ চেঞ্জ এই ফ্রেজটা নন ফাইনাইট ভাব আছে, তো এইখানে একটা ভার্ব চাওয়া হচ্ছে পরের ফ্রেজটাতে, ওটাও নন ফাইনাইট ভার্বই হবে, বোঝা গেল? আর যদি ওটা ফাইনাইট ভার্ব হতো তাহলে তার আগে একটা সাবজেক্ট থাকতো, ঠিক আছে, একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন হতো। সাবজেক্ট তো এখানে একটা দিয়েই দিয়েছে হি, ওর সাথে তো ফাউন্ড, হি ফাউন্ড, ওটা তো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হয়েই গেছে, মানে ক্লজ তৈরি হয়েই গেছে, তাহলে আর আলাদা করে তো আসবে না, ক্যারি ওটাই ক্যারি হচ্ছে, বোঝা গেল? মানে ওইটাই সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হয়ে গেছে। তো এখানে বাউন্ড উইথ চেঞ্জ এই ফ্রেজটা এখানে নন ফায়ার ভাব আছে, তো ওই সেন্সটাই এখানেও ক্যারি হবে এই ফ্রেজটা, তো ওই জন্য এটাও সারাউন্ডেড বাই এ অমুক ইয়ে হবে, বোঝা গেল? সারাউন্ডেডটাও নন ফায়ার ভাব, পাস পার্টিসিপেল, বাউন্ডটাও পাস পার্টিসিপেলে, সারাউন্ডেডটাও পাস পার্টিসিপেলে, মানে সে নিজেকে দেখতে পেলো চেন দিয়ে বাঁধা এবং মানুষের ভিড়ের দ্বারা ঘেরাও করা। আর তারপরে দেখো বাই একটা আছে, ঠিক আছে, এটা বাই একটা আছে, দেখতে পাচ্ছ, মানে একটা প্যাসিভের সেন্স আসছে, এটা নন ফাইনাইটের প্যাসিভের সেন্স আসছে, বুঝতে পেরেছো? এই যে বাউন্ড, সারাউন্ডেড, এই যে হয়েছে না, এই যে বাই আছে, এটা মানে ফাইনাইট ভার্বে, মানে টেন্সের গঠনে যেমনি প্যাসিভ ভয়েস করি, নন ফাইনাইটেরও প্যাসিভ হয়, তো সেই অর্থে এটা বলতে পারো। যাই হোক, পাস্ট পার্টিসিপেলের ব্যবহারে এটা হবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? সেকেন্ডেরটা হবে সারাউন্ডেড। ওকে, কারণ একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব তো হয়ে গেছে ফাউন্ড, তো এটাকে নন ফাইনাইটই করতে হবে, তাই না? এখানে নন ফাইনাইটই করতে হবে, বললাম একটা ক্লজে একটা ফাইনাইট ভার্বই হবে, ফাউন্ড তো হয়ে গেছে। আর এই ফ্রেজটাতে বাউন্ড উইথ চেঞ্জ, বাউন্ডটা নন ফাইনাইট আছে, এইখানে ফ্রেজটাও নন ফাইনাইটই হবে। এটা যদি ফাইনাইট করতে হয় তাহলে আর একটা সাবজেক্ট দরকার, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন না হলে তো ক্লজ হবে না, বুঝতে পারছি তো? আর সাবজেক্ট তো আগেও হয়ে গেছে উল্লেখ, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হয়ে গেছে, আবার নতুন করে কী আনবো? আর যদি মিনিংটাও দেখো না, আমি যদি সারাউন্ডেড পাস্ট টেন্স হিসাবে ধরি, V2 হিসাবে ধরি, কারণ পাস্ট টেন্সও তো আছে, পাস্ট ফর্মও তো আছে, তাই না, সেকেন্ড ফর্মও আছে, তাহলে মানেটা কী হয়ে যাবে? হি সারাউন্ডেড যদি এইভাবে ধরে নিই তাহলে সে ঘেরাও করেছিল, এরম মানে হয়ে যাবে। কিন্তু আবার তারপরে মানে কি, বাইয়ে ইয়ে, তার মানে কি, অমুকদের দ্বারা, হিউম্যানকে, মানুষের ভিড়ের দ্বারা ঘেরাও হয়েছিল, মানে সে ঘেরাও করেনি, সে ঘেরাও হয়েছিল, তার মানে প্যাসিভ সেন্স আসছে না, তাহলে এটা সারাউন্ডেড পাস্ট পার্টিসিপেলই হবে, নন ফাইনাইট ভার্বের প্যাসিভ ফর্ম এটা বলতে পারো, ঠিক আছে? তো এইভাবে সেন্স বুঝে করতে হবে, ঠিক আছে? নেক্সট লাস্ট যেটা হু ড্যাশ, এখানে দাও আবার একটা সাবঅর্ডিনেট কনজাংশন আসছে, তার মানে সাবঅর্ডিনেট কনজাংশন আসছে তো ক্লজ হবে। তো হু এখানে কাকে বোঝাচ্ছে? ক্রিয়েচার্সদের নাউনটাকে বোঝাচ্ছে, তার মানে একটা অ্যাডজেক্টিভ ক্লজের সেন্স আসছে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ, তাই না? তো ক্লজ এটা হবে একটা। হু সাবঅর্ডিনেট কনজাংশন থেকে শুরু করে দেখো এখানে হাইটেই শেষ হয়ে যাচ্ছে, তো হু কী হবে এখানে? ইজ আর ওয়্যার চেয়েছে, তো বহু বচন ভার্বটা হবে, এটুকু তো কনফার্ম, তার কারণ ক্রিয়েচার্স এখানে নাউনটা প্লুরাল আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। তো ক্রিয়েচার্স হুটা কাকে বোঝাচ্ছে? ক্রিয়েচার্সকে বোঝাচ্ছে, তো ক্রিয়েচার্সটা প্লুরাল, তাহলে এখানে হয় আর হবে নাহলে ওয়্যার হবে। এবার টেন্সটা যেহেতু পাস্ট টেন্স ইন্ডিকেট করছে, কারণ অতীতের ঘটনা এগুলো, তো এটা ওয়্যার হবে অবশ্যই। ক্লিয়ার হয়েছে? ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার প্লুরাল ভার্ব, যারা ছিল উচ্চতাতে, হাইটে 6 ইঞ্চি, ঠিক আছে? তো এইরমভাবে বার করতে হবে। এখানে হু থেকে শুরু করে ক্লজটা, এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এই হুটাও কিন্তু একটা বলতে পারো রিলেটিভ প্রোনাউন, এটাও এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হয়েছে, ঠিক আছে? হুটাই তো একটা সাবজেক্ট এখানে, যারাটা কারা? হিউম্যান ক্রিয়েচার্সকে বোঝাচ্ছে। তো তোমাদের দেখো কারেক্ট ফর্মস অফ ভার্বস আমি বোঝাতে গিয়ে তোমাদের ক্লজও অনেকটা আমি আলোচনা করলাম, বোঝালাম,
ভয়েসেরও কিছুটা ধারণা ক্লিয়ার করলাম। ভয়েসও দেখো এখানে মানে নন ফাইনাইটের প্যাসিভ হয়েছে সারাউন্ডেডটা, তাই না? আর ফাইনাইট নন ফাইনাইট এগুলো আলোচনা করলাম, এবং কিভাবে তোমরা এগুলোকে সলভ করবে। ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়বে, পড়ে দেখবে ক্লজ অলরেডি হয়ে আছে কি না, না ক্লজ নেই, ওই মানে টেন্সের গঠনের ভাব ডিমান্ড করছে, না নন ফাইনাইট ডিমান্ড করছে, এরকমভাবে বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? যে অলরেডি ক্লজ তৈরি হয়ে গেছে কিনা। যেমনি এখানটায় দেখলাম হি ফাউন্ডে ক্লজ অলরেডি তৈরি হয়ে গেছে ফাউন্ড, সুতরাং ওটা নন ফাইনাইটই হবে। আর আগেরটা দেখলাম ক্লজ তৈরি হয়নি, আর সহজ বুদ্ধি বলেই দিয়েছে গালিবার সাবজেক্ট দিয়ে দিয়েছে, তো ভার্বের কম্বিনেশনই হবে, কারণ হোয়েন দেখতেই পাচ্ছ সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হবে, তাই না? তো এইভাবে বুঝে বুঝে করতে হবে, সেন্স বুঝে যেরকম বাক্য ডিমান্ড করবে, ঠিক আছে? তো কারেক্ট ফর্ম অফ ভার্বস করাতে গিয়ে তোমাদের অনেক কিছুই আমি আলোচনা করলাম। তো এইভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো আমি এই উত্তর আমার লিখতে কয়েক সেকেন্ড লাগতো, তোমাদের বলতে কয়েক সেকেন্ড লাগতো, ঠিক আছে? কিন্তু আমার এত আলোচনা করার কারণ হচ্ছে যাতে তোমরা শেখো এবং নিজের থেকে সলভ করতে পারো। বুঝতে পেরেছো? আমার শুধু উত্তর বলতে আমি কিন্তু এখানে আসিনি, তোমাদের শেখাতে এসেছি। তো যারা শিখতে চাও তারা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। আর শুধু উত্তর খোঁজার যদি ওই টেস্ট পেপার করাচ্ছে স্যার, তো উত্তরগুলো নিয়েই যদি তোমাদের মেন কনসার্ন হয়, তো তাহলে আমার এই ক্লাস দেখার কোনো প্রয়োজন নেই। ইউটিউবে এরকম বহু ক্লাস পেয়ে যাবে যেখানে ফটাফট উত্তর বলে দেওয়া হয়, ঠিক আছে? তো আমি উত্তর বলার জন্য শুধু আসিনি, আমি তোমাদের শেখাতে এসেছি, বারবার বলছি, যাতে তোমরা মাধ্যমিকে নিজেরাই ভালোভাবে পারো এবং সলভ করতে পারো। ওকে, ঠিক আছে, চলো নেক্সট দেখি আর্টিকেল প্রিপারেশন। দেখো আর্টিকেলসের বিস্তারিত ক্লাস আমি নিয়েছি, যাদের দরকার তারা দেখে নেবে প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে? আর্টিকেলস একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ বলা ঠিক হবে না, গ্রামারিয়ানরা বলেনি, কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দু প্রকার আর্টিকেল আছে, ডেফিনিট ইনডেফিনাইট। এ অ্যান্ড ইনডেফিনাইট অনির্দিষ্ট করে বোঝায়, এ বয় একটি বালক, কোনো নির্দিষ্ট বোঝাচ্ছে না। দা বয় যখন বলবো নির্দিষ্ট, বালক টি বা টা সাধারণত মানে, আর নির্দিষ্ট করার অদ্বিতীয় জিনিসের ক্ষেত্রে দেওয়া বসে, তাই না? তো যাই হোক, আর প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই বাক্যের অন্য কোনো ওয়ার্ডের সাথে কী সম্বন্ধ সেটা বুঝিয়ে দেয়। তো দেখো প্রথম বাক্য কী আছে, আই টেক এক্সেপশন ড্যাশ ইউর রিমার্ক। দেখো আমি বিস্তারিত প্রিপোজিশন আলোচনা করলাম না, কারণ ক্লাস অনেক বড় হয়ে যাবে। আমার প্রিপোজিশনের ক্লাস অলরেডি নেওয়া আছে, প্লেলিস্টটিকে দেখে নেবে, ঠিক আছে? কারণ আগের যত ক্লাস দেখবে সেখানে আমি বিস্তারিত বেসিক্স আলোচনা করেছি। সব ইয়েতে তো আলোচনা বেসিক্স করা সম্ভব হয় না, ক্লাস বহু বড় হয়ে যাবে। যাই হোক, আই টেক এক্সেপশন ড্যাশ ইউর রিমার্ক, এটা একটু টাফ দিয়েছে। দেখো টাফ কিছু হয় না, কিন্তু তুলনামূলকভাবে একটু ইয়ে আছে, কারণ এটা একটা ইডিওমেটিক ইউজ। এক্সেপশন মানে ব্যতিক্রম, রিমার্ক মানে মন্তব্য, এখানে ওরকমভাবে ভেঙে ভেঙে অর্থটা নয়। টেক এক্সেপশন ড্যাশ সামথিং, এটা একটা ইডিওমেটিক ইউজ আছে, মানে বাগধারা যেটাকে বলে, এর ভিন্ন অর্থ, থার্ড মিনিং তৈরি করে, ভেঙে ভেঙে এরকম অর্থ হয় না। তো এটা তো ব্যবহার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যেও বলতে পারো অনেকটা আসছে। তো ব্যবহার এটা একটা, ঠিক আছে, ইউসেজ, এটা মাথায় রাখতে হবে। কী হয়, টেক এক্সেপশন টু সামথিং হয়। ওকে, মানে কি বলো তো, টেক এক্সেপশন টু সামথিং মানে হচ্ছে কারুর সাথে মতবিরোধ করা, মানে মতে মিল না হওয়া, ডিসএগ্রি করা। এগ্রির বিপরীত ডিসএগ্রি, এগ্রি মানে রাজি হওয়া, রাজি না হওয়া। তো এটা তাহলে কি হবে, টু হবে, ঠিক আছে? তো আমি অ্যারো দিয়ে এখানে লিখে দিচ্ছি টু। ওকে, প্রথমেরটা টু হলো, ঠিক আছে? তারপরে হি ইজ অ্যান, তাহলে মানেটা কী হলো, আই টেক এক্সেপশন টু ইউর রিমার্ক, মানে আমি তোমার মন্তব্যের সাথে এগ্রি করছি না, এগ্রি করি না, ঠিক আছে? তারপরে হি ইজ অ্যান এস্টাবলিশড অথর ড্যাশ বেঙ্গলি থ্রিলার্স। বেঙ্গলি থ্রিলার্স মানে বাংলায় যে সমস্ত রোমাঞ্চকর কাহিনী লেখা হয়, সেই রোমাঞ্চকর কাহিনীর একজন প্রতিষ্ঠিত নাম করা আর কি, যে প্রতিষ্ঠা পেয়েছে এরকম লেখক। তো মিনিংটা কী আসছে, যে বেঙ্গলি থ্রিলার্সের, বাংলায় যে রোমাঞ্চকর কাহিনী আছে সেই কাহিনীর এস্টাবলিশড অথর, কাহিনীর র বা এর আসছে কি না, অমুকের র বা এর বোঝালে তখন কি হয়, তখন আমাদের অফের ব্যবহার আছে, বোঝা গেল? তো হি ইজ অ্যান এস্টাবলিশ অথর অফ বেঙ্গলি থ্রিলার্স, সেটা একদমই ইজি ছিল। অফ মানে র বা এর, প্রিপোজিশনের ইন্ডিভিজুয়াল মিনিংও জানতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারও জানতে হবে। আগেরটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপের হলো, এটা ইন্ডিভিজুয়াল মিনিং দিয়েই হলো। ছেত্রী ইজ রিকভারিং ড্যাশ এ সিরিয়াস নি ইঞ্জুরি। ছেত্রী হচ্ছে সুনীল ছেত্রীর কথা বলছে, ফুটবল প্লেয়ার, নাম শুনে থাকবে। বলছে রিকভার করছে মানে ঠিক হচ্ছে, একটা গুরুতর হাঁটুর আর কি যে আঘাত পেয়েছিল, ইঞ্জুরি পেয়েছিল,
সেই থেকে, তাই না? সিরিয়াস নি ইঞ্জুরি থেকে রিকভার করছে, তা থেকে বোঝালে কি হয়? থেকে বোঝালে ফ্রম, অতি সোজা প্রিপোজিশন, ঠিক আছে? ফ্রম মানে থেকে হইতে বোঝায়। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো এইভাবে সলভ করতে হবে। গ্রামার বই দিয়েও প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওখানেও দেখবে, সমস্ত ব্যবহারগুলো লক্ষ্য রাখবে, অ্যাপ্রোপ্রিয়েশনগুলো পড়বে, ক্লিয়ার হয়ে যাবে। রোজ 5টা 10টা করে পড়বে, দেখবে অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আগে সি এরটা এবারে বলে দিই। হ্যাঁ, এটা এর দাগের, তাই তো, এখানে একটু নাম্বারিংগুলো গন্ডগোল করে, যাই হোক। এটা 4-এর দাগের হলো, এটা 5-এর দাগের হলো। এবারে আমি সি এর দাগেরটা বলে দিচ্ছি। হ্যাঁ, সি এর দাগেরটা আগে বলি, তারপরে বি এর দাগেরটা বলবো, মানে এখানে জায়গায় হবে না। তো ফ্রেজাল ভাব দেখো, ফ্রেজাল ভাব দেখো, ডেফিনেশনই সব কিছু, এর ক্লাস আমি নিয়েছি, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ফ্রেজ যুক্ত যে ভার্বটা হয়, মানে এমন একটা ভার্ব যেটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব বা বোথ উভয়কে নিয়েই বসে একটা ভিন্ন অর্থ তৈরি করে, ভেঙে ভেঙে অর্থ হয় না। যেমনি পুট আপ উইথ, পুট মানে রাখা, আপ মানে উপরে, উইথ মানে সঙ্গে, এরম মানে হবে না। পুট আপ উইথ মানে তোমাকে জানতে হবে সহ্য করা, এবং ওর সাথে সিনোনিমাস মানে সমার্থক ডু ভার্ব কী সেটাও জানতে হবে। সেটা হচ্ছে টলারেট, টলারেট মানে সহ্য করা। তো তোমাকে এরকম বাক্য দিয়ে দেবে, সেখানে আন্ডারলাইন করা থাকবে, এখানে দেয়নি, আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো টলারেট আছে, এটা আন্ডারলাইন হওয়া উচিত, এখানে ডিক্লাইন আন্ডারলাইন হওয়া উচিত, এখানে এন্ডস আন্ডারলাইন হওয়া উচিত, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, টেস্ট পেপার তো, যাই হোক। তো এরকম তোমাকে আন্ডারলাইন করে দেবে। সেই আন্ডারলাইন ডু ভার্ব থাকবে, সেই ডু ভার্বটার সমার্থক ফ্রেজাল ভাব কোনটা তোমাকে জানতে হবে, তার জন্য তোমাকে পড়তে হবে মানে সহকারে, ঠিক আছে? যেই ফ্রেজাল ভাবের অর্থ কী, এর সাথে সমার্থক ডু ভার্ব কী, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তবে চিন্তার কিছু নেই, তোমরা প্র্যাকটিস করতে থাকলে এগুলো ফ্রেজাল ভাব আপনিই দখল চলে আসবে, ঠিক আছে? এ নিয়ে চিন্তার কিছু নেই, জাস্ট প্র্যাকটিস, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, ঠিক আছে? আর তোমাকে লিস্ট দেখো তলায় দিয়েই দেবে, 3টে তো পরীক্ষায় দেবে, তো এক্সট্রাই তোমাকে দেবে, তো একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেও পারা যায়, ঠিক আছে? তো যাই হোক, তো প্রথমেরটা দেখো কী আছে, তো বুঝিয়ে দিলাম ফেজাল ভাব কীভাবে কী করবে না করবে, কীভাবে কী পড়বে। তো কী আছে, হি ক্যান নট টলারেট সাচ অ্যান ইনসাল্টস, টলারেট মানে সহ্য করে, একটুকে বললামও, সে এইরকম ধরনের অপমান সহ্য করতে পারে না, পারছে না। তো টলারেট ডু ভার্ব আন্ডারলাইন করা থাকবে তোমার। তো দেখবো এবারে লিস্টে কোনটার সাথে ম্যাচ করছে, কোন ফেজাল ভাবের সাথে। তো দেখো এখানে ব্রেক ইন আছে, ব্রেক আপ আছে, বিয়ার উইথ আছে, এরকম পরপর আছে। তো বিয়ার উইথের সাথে ম্যাচ করছে, ঠিক আছে? পুট আপ উইথ মানেও যা, বিয়ার উইথ মানেও তা। পুট আপ উইথ মানেও সহ্য করা, বিয়ার উইথ আর একটা ফেজাল ভাব, এটা মানেও সহ্য করা। তো এখানে তো পুট আপ উইথ নেই, এখানে বিয়ার উইথ আছে, তো বিয়ার উইথ করবো। এবারে শুধু ওই ম্যাচ করলেই মানে বসিয়ে দিলেই হবে না, তোমাকে দেখতে হবে আন্ডারলাইন করা ডু ভার্বটা কোন ফর্মে রয়েছে, মানে টেন্সটা লক্ষ্য রাখতে হবে, ফাইনাইট না নন ফাইনাইট, টেন্সটা খেয়াল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ফাইনাইট ভাব আছে, ক্যান নট টলারেট। তো আর এখানে দেখো মোডাল দিয়েছে আগে, ক্যান নট, তো মোডালে পরে তোমাদের বলেই থাকি যে মোডালে পরে কি, ভার্বের রুট ফর্ম বসবে সর্বদা, মোডালে পরে ভার্বের রুট ফর্ম, ঠিক আছে? রুট মানে গোড়া, যেখান থেকে আসছে। তো টলারেট তো একটা রুট ফর্মই, প্রেজেন্ট ফর্মও অবশ্যই, কিন্তু রুটও। তো যাই হোক, তাহলে এটা কি করব, জাস্ট বিয়ার উইথ বসিয়ে দেবো, হয়ে যাবে বিয়ার উইথ, কারণ যে ফর্মে ও থাকবে তোমাকে সেই ফর্মেই করতে হবে, ঠিক আছে? কারণ বিয়ারের ফর্ম আলাদা আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, তো এখানে আমার রুটটা দিয়েই কাজ হয়ে যাবে, বিয়ার আবার রুট ফর্মও, তো বিয়ার উইথ বসিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট দেখো, হিজ হেলথ ডিক্লাইন ফর ওয়ান্ট অফ রেস্ট, তার স্বাস্থ্য অবনতি হয়েছিল বিশ্রামের অভাবে, ওয়ান মানে এখানে অভাব, ঠিক আছে? বিশ্রামের অভাবে। তো ডিক্লাইন্ড, এটা পাস্ট পার্টিসিপেলে নেই, এটা সেকেন্ড ফর্মে আছে, মানে পাস্ট ফর্মে আছে। কারণ শুধু বলেছিলাম, একটু আগে বললাম, শুধু পাস্ট পার্টিসিপেল দিয়ে কখনো ফাইনাইট ভাব গঠন হয় না। আর একটা বাক্য হতে গেলে তো ফাইনাইট ভাব হতেই হবে, টেন্সে গঠনের ভাব হতেই হবে। তো এটাকে তো সেকেন্ড ফর্মই ধরতে হবে, সেকেন্ড ফর্ম তো আছেও। ওকে, তো V2 আছে। তো এবার ম্যাচ করছে কোনটা দেখি, টেন্স তো লক্ষ্য করলাম, মানে ফাইনাইট ভাব আছে, পাস্ট টেন্সে আছে। ফাইনাইট না নন ফাইনাইটও থাকতে পারে, কিন্তু তার আগে তো কোনো ফাইনাইট ভাব থাকতে হবে, এখানে তো কিছুই নেই, সুতরাং এটা ফাইনাইট ভাবই ধরতে হবে, আর সেকেন্ড ফর্মই আছে। তো দেখি, দেখো ব্রেকডাউন ম্যাচ করলো, ব্রেকডাউন মানেও ভেঙে পড়া, মানে স্বাস্থ্য ভেঙে পড়া, বলি না আমরা, স্বাস্থ্যটা ভেঙে পড়েছে। তো ব্রেকের পাস্ট টেন্স কি, ব্রেক, ব্রোকেন, 3টে ফর্ম, তো ব্রোক করবো, তাই না? ব্রোক ডাউন, বলো বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? যে ফর্মে থাকবে সেই ফর্মে। লাস্ট কে আছে, আওয়ার স্কুল এন্ডস অ্যাট 4 PM, আমাদের স্কুল শেষ হয় কখন, 4টের সময়। তো এন্ডের সাথে ম্যাচ করছে কোনটা দেখতে হবে, ব্রেকআপ,
ঠিক আছে, ব্রেকআপ মানে শেষ হওয়া, অন্যগুলো নয়, ব্রেকআপ। এগুলো তোমাকে জানতে হবে, আন্দাজে করলে হবে না কিন্তু, হ্যাঁ, পড়তে হবে, কিছুটা হলেও পড়তে হবে, তারপরে প্র্যাকটিস করতে করতে একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো এটা কি করব, দেখো এন্ডস এস যুক্ত আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স এমন একটা সেন্স যেখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি বললাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডু ভার্ব শেষে এস বাই এস হয়। তো আওয়ার স্কুল এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, ওর জন্য ডু ভার্ব এন্ডের সাথে এস হয়েছে। তো আমার আর যেটা হবে সেটার সাথেও এস যুক্তই করতে হবে, এস বাই এস যুক্ত। তো ব্রেকের সাথে এস যুক্তই হবে। তো করি, 1 মিনিট। তো 3 নাম্বার কী হবে, ব্রেকস আপ, ঠিক আছে, এস যুক্ত করতে হবে কিন্তু, না হলে কিন্তু যদি ফর্মটা তোমরা ঠিক না করো তাহলে কিন্তু হাফ নাম্বার কেটে দিতে পারে, এমনকি পুরো নাম্বারও কেটে দিতে পারে, পসিবিলিটি রয়েছে। পুরো ঠিক করতে হবে, ফর্ম যে ফর্মে থাকবে সেই ফর্মে, ফাইনাইট থাকলে ফাইনাইট যেটা সমার্থক হবে সেটা নেবো, নন ফাইনাইট থাকলে টেন্স সেকেন্ডারি না থাকলে যে ফর্মে থাকবে উপযুক্ত ফ্রেজাল ভার্বটা সেই ফর্মেই বসাতে হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবারে চলো ডু অ্যাজ ডিরেক্টেড আমরা সলভ করব। এগুলো আগে করে নিলাম। ডু অ্যাজ ডিরেক্টেড প্রথম কী বলছে দেখো, রবি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, মানে পজিটিভে অ্যাডজেক্টিভটার মানে ডিগ্রি দেখো, অ্যাডজেক্টিভেরই জেনারেলি হয়, অ্যাডভার্বেরও হয়, সাধারণত অ্যাডজেক্টিভেরই উপরে সাধারণত আসে, পরীক্ষাও দেয়। মাত্রা মানে ডিগ্রি মানে হচ্ছে মাত্রা, মানে ডিগ্রি 3টে আছে, পজিটিভ, কম্পারেটিভ, সোলেটিভ, জানো আশা করি। ডিগ্রির ক্লাস আমি বিস্তারিত নিয়েছি, 7খানা ক্লাস নিয়েছি, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে যদি এগুলো ফলো করো, ঠিক আছে, বিন্দু মাত্র অসুবিধা হবে না, প্লেলিস্টে দেখে নিতে পারো যাদের গন্ডগোল আছে। আর ভার্ব অ্যান্ড টেন্স তো ক্লিয়ার সবেতেই থাকা দরকার, যাই হোক। তো অ্যাডজেক্টিভটা 3টে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সোলেটিভ, মাত্রা বাড়ানো কমানো, ঠিক আছে। তো এখানে টলেস্ট দেখতে পাচ্ছি আমরা, অ্যাডজেক্টিভ আছে, টল থেকে আসছে টল, টলার, টলেস্ট, লম্বা, টলার মানে আরও লম্বা, মানে অধিকতরও বেশি লম্বা, টলেস্ট মানে সব থেকে লম্বা, এই তো জেনারেল মিনিং। কিন্তু তোমার ডিগ্রি যখন চেঞ্জ করতে হবে, যে অর্থ আছে প্রশ্নটাতে সেম অর্থ রাখতে হবে, এর জন্য এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যেও বলে, মানে বাক্যের রূপান্তরণকরণ হবে ডিরেকশন অনুসারে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। এখানে মানেটা কি, রবি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ, মানে রবি ক্লাসের লম্বা ছেলেগুলির, বয়েজ আছে বহুবচন, ছেলেগুলির লম্বা লম্বা ছেলেগুলির একজন। তার মানে ধরো 30জন ছেলে আছে, 30জন বালক আছে, তার মধ্যে 10জন লম্বা, তো সেই 10জন লম্বাদের একজন সে, সবথেকে লম্বা লম্বা 10জন ছেলের একজন সে, সেই সবথেকে লম্বা নয়। তো এই রকম যখনই ওয়ান আপ দেখতে পাবে সুপারলেটিভে, তখনই বুঝে নেবে এটা টাইপ 2। আমি তোমাদের 3টে টাইপই শিখিয়েছি বললাম, প্লেলিস্টে দেখে নেবে, সমস্ত ক্লিয়ার হয়ে যাবে ডাউট। তো টাইপ 2 আর টাইপ 1-এর মধ্যে ফারাক কী, আবার তোমাদের করাতে করাতেও বলেই দিচ্ছি আমি। একের সাথে বহুর তুলনা, কী বললাম, একের সাথে বহুর তুলনা এবং সেম ক্যাটাগরির, মানে স্টুডেন্ট হলে স্টুডেন্টের সাথে বহু স্টুডেন্টের তুলনা, একজন স্টুডেন্টের সাথে বহু স্টুডেন্টের তুলনা, একজন খেলোয়াড়ের সাথে বহু খেলোয়াড়ের তুলনা, মানে খেলোয়াড়ের সাথে স্টুডেন্টের তুলনা হবে না, বোঝা গেল ব্যাপারটা, মানে ক্যাটাগরি ভিন্ন হলে হবে না। মানুষের সাথে জানোয়ারের তুলনা হবে না, সেম করে মানুষের সাথে মানুষের তুলনা, জানোয়ারের সাথে জানোয়ারদের তুলনা, একের সাথে বহুর সেম ক্যাটাগরি, এটাই হচ্ছে টাইপ 1 টাইপ 2। তো টাইপ 1 টাইপ 2-র মধ্যে ফারাকটা কী তাহলে থাকছে, দুটো যদি একের সাথে বহুর তুলনা এবং সেম ক্যাটাগরি, ফারাকটা হচ্ছে এই, টাইপ 1-এ সেরা বোঝায় সব থেকে ভালো নাহলে সব থেকে খারাপ, আর টাইপ 2-তে সব থেকে ভালোদের একজন, আর খারাপ বোঝালে সব থেকে খারাপদের একজন। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এটা ওয়ান আপ আছে মানে লম্বা লম্বা ছেলেদের একজন, তার মানে এটা টাইপ 2 বা রুল 2 বোঝাচ্ছে কি না বলো? ক্লিয়ার হয়েছে? তো এটা পজিটিভ কী করবো, রুল আছে, রুলটা কি, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। তো চলো করি, ভেরি ফিউ মানে খুব কম সংখ্যক, ঠিক আছে। তো তলায় লিখতে হবে, জায়গাটা একটু দাঁড়াও আমি শর্ট করি, ঠিক আছে। চলো একটু ছোট করে দিলাম, এবারে লিখি। তো 1 মিনিট। তো চলো দেখো এবারে লিখি। কী আছে, রবি ইজ ওয়ান অফ দ্য ইয়ে, তো বিয়ের দাগে না, বিয়ের 1, দেখো ফিউ ভেরি ফিউ বয়েজ, ফিউ মানেই সংখ্যক, তো সংখ্যক মানে বহু বচন, বয়েজ এখানে দিয়েও দিয়েছে, বুঝতেই পারছো।
ভেরি ফিউর পরে যাদের সাথে তুলনা করা হচ্ছে সেটাকে নিয়ে আসবে। আমি ফর্মুলা করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, ওখানে সব ফর্মুলাও লিখে দিয়েছি আমি। আচ্ছা, যেই ভেরি ফিউর পরে নাউনটা প্লুরাল হয়ে যাবে, এনপি মানে নাউনটা প্লুরাল হয়ে যাবে, তারপরে অতিরিক্ত অংশ যদি থাকে সেটা বসাবে। তো এখানে অতিরিক্ত অংশ ইন দ্য ক্লাস আছে, তো ইন দ্য ক্লাস বসাই। ঠিক আছে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের খুব কম সংখ্যক বালকই। এইবারে তোমাকে ভার্ব টানতে হবে। ভার্ব প্লুরাল সাধারণত হবে, তার কারণ সাবজেক্টটা দেখো এখানে বহুবচন আছে কি না। তো সাবজেক্ট বহুবচন হলে, কর্তা বহুবচন হলে ক্রিয়া বহুবচন হবে। তাহলে টেন্সটা লক্ষ্য করবো। হ্যাঁ, টেন্সটা দেখো রবির পরে ইজ আছে, প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্টে যে টেন্সে থাকবে সেই টেন্স। তাহলে অ্যামিজারের কী হবে, আর হবে, তার কারণ আর বহুবচন ভাব, ইজ সিঙ্গুলার ভাব। ক্লিয়ার হয়েছে? আর এবারে দুটো অ্যাজ হবে, অ্যাজের মাঝখানে পিডি মানে পজিটিভ ডিগ্রি বসবে অ্যাডজেক্টিভটা কী আছে, টলেস্ট। তো টলেস্টের বেস্ট ফর্ম কি, ইএসটিটাকে হাঁটিয়ে দেবো, টল। ঠিক আছে, অ্যাজ টল অ্যাজ, এবারে মেন সাবজেক্ট যার সাথে তুলনা করা হচ্ছে সেটাকে বসাতে হবে, কে, রবি। ঠিক আছে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রবি, মানে কি হলো, খুব কম সংখ্যক বালক, ক্লাসের খুব কম সংখ্যক বালকই রবির মতো লম্বা। তার মানে কিছু সংখ্যক বালক আছে রবির মতো লম্বা, রবি সব থেকে লম্বা নয়, তার মানেই তো রবি অন্যতম সেরা, মানে অন্যতম লম্বা ছেলে। বোঝাতে পারলাম? অন্যতম বোঝালেই মানে সেরাদের, বা বললাম যেটা বহুর একজন বোঝালেই মানে সেরাদের একজন, বা সব থেকে ভালোর একজন, বা সব থেকে খারাপদের একজন। তো এখানে মানে সব থেকে লম্বা আছে, অ্যাডজেক্টিভটা দেখতে হবে, সব থেকে লম্বাদের একজন বোঝাচ্ছে। তো এরকম বোঝালে টাইপ টু মাথা ঢুকলো, তখন আমরা ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি শুরু করব। সাধারণত এগুলো বহুবচনই হবে বললাম, কারণ ফিউ সংখ্যক বহুবচন হবে যাদের সাথে তুলনা হচ্ছে, তো ভার্বও বহুবচন হবে। বাস অ্যাজের মাঝখানে পিডি মানে বেস্ট ফর্মটা অ্যাডজেক্টিভের বসিয়ে দেবে, ইএসটিটা হাঁটিয়ে দেবো, টল বেরিয়ে গেল। আর যার সাথে তুলনা হচ্ছে সে লাস্টে বসবে। ঠিক আছে, এটার কম্পারেটিভ দেয়নি, তো আমি মুখে বলেই দিচ্ছি কী হবে, রবি ইজ টলার, টলের সাথে ইয়ার যুক্ত হবে, তাই না? এক সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ হলে ওর সাথে ইয়ার হয় কম্পারেটিভে, আর সুপারলেটিভে ইএসটি যুক্ত হয়। আর একের অধিক সিলেবেল হলে সেটাও বলে দিই। সিলেবেল মানে হচ্ছে শব্দাংশ, শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায়। টল একবারে উচ্চারণ করেছে, তো তার সাথে ইয়ার যুক্ত হবে আর ইএসটি। আর যদি একের অধিকবারে উচ্চারণ করা যায়, যেমনি ইউজফুল দুবারে উচ্চারণ হচ্ছে, এরকম ক্ষেত্রে দুই সিলেবেল তিন সিলেবেল তিনের অধিক সিলেবেল যুক্ত হলে অ্যাডজেক্টিভটা, তখন তার আগে মোর বসে কম্পারেটিভে, আর সুপারলেটিভে ওর আগে মোস্ট বসে। ওকে, বিপরীত ক্ষেত্রে মোরের বিপরীত লেস বসে, আর মোস্টের বিপরীত লিস্ট বসে। তো যাই হোক, তো কী হবে, রবি ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। টাইপ টুতে মোস্ট আদার বা মেনি আদার, তারপরে নামটা প্লুরাল ব্যবহার আছে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো টাইপ ওয়ান আলাদা, টাইপ ওয়ান যখন আসবে আবার তখন বলবো, ঠিক আছে, নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তাহলে মিনিংও এক রইলো, দেখো এদিকে ডিগ্রিও চেঞ্জ হয়ে গেল, পজিটিভ ফর্ম হয়ে গেল, বোঝাতে পারলাম। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কী আছে, 2 নাম্বার, এখানে লিখছি দেখো, সি টোল্ড মি হার অ্যাড্রেস, সে আমাকে তার ঠিকানাটা বলেছিল। আই রাইট দ্য অ্যাড্রেস, আচ্ছা এখানে একটু প্রিন্টিং মিস্টেক হবে, রোট হওয়া উচিত। ঠিক আছে, পাস্ট টেন্সেই ক্যারি করছে তো সেন্সটা। আই রোট দ্য অ্যাড্রেস, আমি ঠিকানাটা লিখেছিলাম ডাউন অন এ পিস অফ পেপার, একটা কাগজের টুকরো আর কি, কাগজে আমি লিখেছিলাম। ঠিক আছে, অ্যাড্রেসটা, ঠিকানাটা। তো বলেছে জয়েন উইথ রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ করতে গেছে জানতে হবে। ক্লজ তো বললাম, একটু আগেই বললাম তোমাদের ডেফিনেশন, মোর দ্যান ওয়ান ওয়ার্ড উইথ ওয়ান ফাইনাল ভার্ব, একটা ফাইনাল ভার্ব থাকতে হবে, একের অধিক শব্দ মানে শব্দগুচ্ছ। তো রিলেটিভ ক্লজ করতে গেছে, রিলেটিভ ক্লজে আর এক নাম অ্যাডজেটিভ ক্লজ। এই অ্যাডজেটিভ ক্লজ কোথা থেকে আসছে, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থেকে আসছে। ক্লজ 3 প্রকারের, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। তো এই সাবঅর্ডিনেটের বা ডিপেন্ডেন্টের যে ক্লজ ডিপেন্ড করে থাকে তাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ, কার উপর ডিপেন্ড করে থাকে, ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকে। যে যাই হোক, ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ আছে, নাউন বা নমিনাল, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। তো যে ক্লজ যে রূপে কাজ করবে তাকে সেই ক্লজের নাম দেওয়া হবে। তো অ্যাডজেক্টিভের ধর্ম থাকে, তো অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলা হবে। তো তোমাকে যদি প্রশ্ন এরকম দেয় যে নাউন ক্লজ ব্যবহার করো, বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ক্লজ, মনে রাখবে ওটা আলটিমেটলি কমপ্লেক্স সেন্টেন্সই হবে। কারণ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য কি, হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে তৈরি হয়। তো দুটো ক্লজ জয়েন করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন কী কী আছে, অল ডব্লিউএইচ ওয়ার্ডস, হ্যাঁ, হু, হুইচ, হোয়ার, এই সমস্ত। তারপরে দ্যাট, বিকজ, অ্যাজ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট,
আনলেস, ইফ, দো, ঠিক আছে? এই কয়েকটা ইম্পর্ট্যান্ট বলে দিলাম। আমি ক্লজের ক্লাসে বিস্তারিত এগুলো আলোচনা করেছি, লিখেও দিয়েছি, প্লিজ দেখে নেবে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের জন্যই নিয়েছি, 2 ঘন্টার প্রায় ক্লাস আছে। তো যাই হোক, আমি লিঙ্কও দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে, প্লে লিস্টও দিয়ে দেবো, এবং আই বাটনেও ডান দিকে, স্ক্রিনের ডান দিকে উপরে আই বাটনেও পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, কী বললাম, যে এই হচ্ছে ব্যাপার, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে আলটিমেটলি তোমাকে দেবে। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সেও থাকতে পারে, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশন কি? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতেই হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, আর সাবঅর্ডিনেট ক্লজ তার সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সেই জন্যই বললাম যে সাব ক্লজের মধ্যেই তো রিলেটিভ ক্লজ, তো সাবঅর্ডিনেট ক্লজ মানেই যে কী বলে কমপ্লেক্স সেন্টেন্স এমনটি না, কম্পাউন্ড হতে পারে। কিন্তু তোমাদের পরীক্ষা যখনই দেবে ভাববে নাউন, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ দিয়ে জানি, মনে রাখবে ওটা, মনে রাখবে কমপ্লেক্স সেন্টেন্সই দিচ্ছে, আলটিমেটলি প্রশ্নটা ঘুরিয়ে দিচ্ছে, কম্পাউন্ডের উপর দেবে না, ওগুলো অত বড় বাক্য দেবে না, ঠিক আছে? ও তো নাহলে অনেক বড় বাক্য হয়ে যাবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজও একের অধিক হতে পারে। যাই হোক, তো কমপ্লেক্স সেন্টেন্সই হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ আর কমপক্ষে একটা সাব ক্লজ, তোমাদের একটা সাব ক্লজ দিয়ে উপরেই দেয় সাধারণত। তো যাই হোক, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। সাব ক্লজ কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজ হয়, ওকে শুরু করে ওকে নিয়ে যেখানে ক্লজটা শেষ হয়। তো বাংলায় অর্থটা করে নাও। সে আমাকে ঠিকানাটা তার বলেছিল, আমি লিখেছিলাম ঠিকানাটা কাগজে। তো আমি এটা কি বলবো? বাংলায় এরকম বলতে পারি, সে আমাকে তার ঠিকানাটা বলেছিল যেটা আমি লিখেছিলাম কাগজে, বলতে পারি কিনা বলো? তো মাঝখানে হুইচ, যেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, হুইচ আসে না, হুইচ মানে যেটা না, তো সেটা দিয়ে হয়ে যাচ্ছে। এবার যেটা যখনই বোঝাচ্ছে আর পরের বাক্যাংশে অ্যাড্রেসটা বলার দরকার নেই, যেটা আমি লিখেছিলাম, কারণ যেটা আমি লিখেছিলাম ঠিকানা আর তো হবে না, বুঝতে পারলাম? অতিরিক্ত অংশটাকে বাদ দিয়ে দেবো, সোজা একদম। তো চলো লিখি, সি টোল্ড মি হার অ্যাড্রেস হুইচ আই রোড, এটা বললাম পাস্ট টেন্সেই হবে, হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক থাকবে, হুইচ আই রোড ডাউন অন এ পিস অফ পেপার। বলো, সে আমাকে বলেছিল তার ঠিকানাটা যেটা আমি লিখেছিলাম একটা কাগজের টুকরে। রিলেটিভ ক্লজ হলো কীভাবে দেখি? তো দেখো, হুইচ বললাম সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাব ক্লজ হয়, রিলেটিভ ক্লজ তো সাবঅর্ডিনেট ক্লজ থেকে আসছে, তো আগে সাবঅর্ডিনেট ক্লজ বার করি। হুইচ সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে এই সাবঅর্ডিনেট ক্লজ শেষ হলো, এখান থেকে এবার ফাইনাল ভাব, একটা ক্লজে একটা ফাইনাল ভাব থাকবেই, তো শুরুতেও বললাম। তো দেখো রোড ফাইনাল ভাব আছে কি না, ভি2 সিম্পল পাস্ট টেন্সে আছে, টেন্সে গঠনেই আছে, তো এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ বাকি যেটা পড়ে থাকবে ওটা প্রিন্সিপাল ক্লজই হবে। টোল্ড একটা ফাইনাল ভাব দেখো এই ক্লজে, ঠিক আছে? এবার বলছে এটা যে প্রিন্সিপাল ক্লজ, এটা তার প্রমাণ কি? এর উপরে যে নির্ভর করছে, এটা তো সাব ক্লজ কেন নয়? তার কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরুতে নেই, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ হয়। কোনো কনজাংশন আছে সি এর আগে? দেখো তো, সি টোল্ড মি তার আগে আছে কিছু? নেই, তার মানে ওটা মেইন বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতেই হবে, বুঝতে পারলাম? তো যাই হোক, তাহলে এবারে দেখবো আমি সাব ক্লজটা কী রূপে কাজ করছে। যেটা আমি লিখেছিলাম কাগজে, তো যেটা কোনটাকে বোঝাচ্ছে? যেটা অ্যাড্রেস এই নাউনটাকে বোঝাচ্ছে কি না বলো? অ্যাড্রেস, আমি সে আমাকে বলেছিল তার ঠিকানাটা যেটা আমি লিখেছিলাম, তো যেটা আমি লিখেছিলাম কোনটা? ঠিকানাটা। তো অ্যাড্রেস তো একটা নাউন, ঠিকানা একটা নাম বোঝাচ্ছে, তো নাউনকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে কি না বলো? নাউনকে যে ডেসক্রাইব করবে, তাই না? তো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ, তো এখানে নাউনটাকে কোয়ালিফাই করছে, এটা একটা ক্লজ, তো এই ক্লজটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো কি না? এই ক্লজটা অ্যাডজেক্টিভের ধর্ম রয়েছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আর অ্যাডজেক্টিভ ক্লজেরই আর এক নাম রিলেটিভ ক্লজ। বলো বোঝাতে পারলাম কি না? জয়েনিং ক্লিয়ার হলো? দুটো বাক্য দিয়েছিল, দুটো বাক্যকে আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে ব্যাস জয়েন করে দিলাম, সাব ক্লজ তৈরি হলো। সাব ক্লজটা রিলেটিভ ক্লজের ধর্ম আছে, মানে অ্যাডজেক্টিভ ক্লজের ধর্ম আছে, ব্যাস হয়ে গেল, ফিনিশ। কী আছে বলো এতে? এবং আলটিমেটলি বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সও হয়েছে, কারণ একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলেই তো কমপ্লেক্স সেন্টেন্স হয়, জটিল বাক্য। বলো, তোমাদের এটার মাধ্যমে আমি ক্লজও ক্লিয়ার করে দিচ্ছি, সেন্টেন্সের ধারণাও ক্লিয়ার করছি, গঠন অনুসারে বাক্য 3 প্রকারের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তো চলো নেক্সট, এরপরে আমরা লাস্ট যেটা আছে ওটার দিকে যাই। দেখো প্রশ্ন দেখতে পাচ্ছ, বিয়ের 3-এর দাগেরটা,
একটু বড় করে দিলাম, অনলি ইউ ক্যান আনসার দিস কোশ্চেন, শুধুমাত্র তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো। প্রশ্ন কি বলেছে দেখো ব্যাকেটে, বিগিন উইথ নান, নান দিয়ে শুরু করো। বিগিন মানে শুরু করো, নান দিয়ে শুরু করতে বলেছে, মানে শুরুতে নান থাকতে হবে। দেখো এটা একদম সহজ বুদ্ধি বলে দিচ্ছি, প্রশ্নে যদি অনলি থাকে দেখো, এবং নেগেটিভ করতে বলেছে, অনেকভাবে প্রশ্নটা দিতে পারে, উত্তর একই। যদি বলে নেগেটিভ করো, বা ইউজ নান বাট, নান বাট ব্যবহার করো, বা বিগিন উইথ নান, নান দিয়ে শুরু করো, কি করবে, জাস্ট অনলিটাকে হাঁটাবে। কি বললাম বাংলা কথা, অনলিটাকে দূর করো, অনলিটাকে বাদ দাও, ওর পরিবর্তে নান বাট বসাও, ব্যাস, আর বাকি যা আছে লিখে ফেলো, উত্তর হয়ে গেল। কি বললাম আর একবার বলি, যদি দেখো শুধুমাত্র তুমি এটা করতে পারো, শুধুমাত্র তুমি অমুক, এই সমস্ত যদি বোঝায়, অনলি দিয়ে দেখো বাক্যটায় রয়েছে অনলি, জাস্ট নাবাচক করতে বলবে তোমাকে প্রশ্নে, নেগেটিভ করতে বলতে পারে, বা নান বাট ইউজ করতে ডাইরেক্ট বলেই দিতে পারে, বা এরকম বলতে পারে বিগিন উইথ নান, নান দিয়ে শুরু করো, কী করবে, অনলিটাকে হাঁটাবে, যেখানেই থাকুক বাক্যে অনলিটাকে হাঁটাবে, নান বাট বসাবে, আর যা আছে যা আছে অ্যাজ ইট ইজ লিখবে, খালি অনলির পরিবর্তে নান বাট বসাবে, ফিনিশ। ক্লিয়ার হয়েছে? এটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, ব্যক্তি যদি বোঝায়, এখানে শুধুমাত্র তুমি ব্যক্তি বোঝাচ্ছে, বুঝতে পারছি, ব্যক্তি কেন্দ্রিক যদি বোঝায়। আর যদি বস্তু কেন্দ্রিক কিছু বোঝায় আর কি, বা অ্যানিম্যাল কিংডমও যদি, মানে অ্যানিম্যাল কিংডম ছাড়া, ব্যতীত, ঠিক আছে, অ্যানিম্যাল কিংডম ছাড়া যদি অন্য কোনো কিছু বোঝায়, নন লিভিংস যদি বোঝায়, বা বলতে পারো প্ল্যান্ট কিংডমও যদি বোঝায়, ঠিক আছে, মানে উদ্ভিদাদিও বোঝায়, তখন নাথিং বাট হয়। বস্তুবাচক বা উদ্ভিদাদিও যদি বোঝায়, তখন নাথিং বাট হয়। বোঝা গেল? যেমনি ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনলি রোজ স্মেলস সুইট, শুধুমাত্র গোলাপের গন্ধ, মানে মিষ্টি গন্ধ আর কি, সুমিষ্ট গন্ধ ছাড়ে আর কি, স্মেল সুইট, তখন কী হবে, তখন কিন্তু নান, অনলির পরিবর্তে নান বাট করতে পারবো না, তখন নাথিং বাট করতে হবে, ঠিক আছে, নাথিং বাট রোজ। বস্তুর ক্ষেত্রেও তাই হবে, ঠিক আছে। তো চলো এটা আমরা সলভ করি, এটা লিখি। 3 নাম্বার, ঠিক আছে, কী লিখবো, নান বাট ইউ ক্যান আনসার দিস কোশ্চেন, শুধুমাত্র তুমি পারো এই প্রশ্নের উত্তর দিতে, ঠিক আছে। তাহলে অনলির পরিবর্তে জাস্ট নান বাট বসাবে, যেখানেই থাকুক, কোনো কিছু করতে হবে না। এটার সাথে তার নেগেটিভ দিলেও এটা করবে, ঠিক আছে, প্রশ্ন নানানভাবে আসতে পারে। নান দিয়েছিল, নান দিয়ে শুরু করো, কিন্তু বাট বলবে স্যার বাট তো বলেনি, না বাট রাখতেই হবে, নাহলে হবে না উত্তর, না নিউ হবে না। দেখো এটাও তোমাদের বলে দিই, এই যে বারটায় এ বহুজন জানে না, শুধু স্টুডেন্টস কেন, টিচাররাও এটা ঠিক মানে হয়তো না জেনেই বলে না, বা না জেনেও অনেক সময় তারা বলে না, এটা বলে দিই তোমাদের, বুঝিয়ে দিই। দেখো এখানে বারটা আছে না, বার তো জেনারেলি স্টুডেন্টসরা জানে, দেখবে যাকেও জিজ্ঞেস করবে বলবে কনজাংশন, না ওরকম ছাপ্পা মারা ওরকম লেখা বলা উচিত নয় যে বাট কনজাংশনই। মনে রাখবে পার্টস অফ স্পিচের বেস্ট ডেফিনেশন হচ্ছে এটাই, একটা ওয়ার্ড একটা বাক্যে থেকে যে রূপে কাজ করবে তাকে সেই পার্টস বলা হবে। তো বাট মানে কিন্তু ইন জেনারেল তো কনজাংশন হয়, ঠিক আছে, ইন জেনারেল সাধারণত, কিন্তু বাট প্রিপোজিশনও আছে, ইয়েস, বাট প্রিপোজিশনও আছে। এখানে বাট মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, উইদাউট। এখানে বাট মানে কি, উইদাউট, মানে ব্যতীত বা ছাড়া। তা নান উইদাউট ইউ মানেটা এবারে দেখো, তুমি ছাড়া কেউ না, এখানে মেন সাবজেক্ট নান, ঠিক আছে, মেন সাবজেক্ট নান, এটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টও প্রচুর আসে এটা। তো নান হচ্ছে মেন সাবজেক্ট, এখানে কিন্তু ইউ মেন সাবজেক্ট নয়, নান, নান উইদাউট ইউ, তুমি ছাড়া কেউ না, ওকে। তো বুঝতে পারলাম, বাট এখানে কিন্তু প্রিপোজিশন একটা। তো বলো তাহলে তোমাদের এই মডেল সেট যেটা ছিল সেটা তোমাদের বোঝাতে পারলাম কি না বলো। যত রকমভাবে বোঝানো দরকার, বেসিক টাচ করে, একদম বেসিক থেকে শুরু করে বলেই থাকি তোমাদের, প্র্যাকটিস করাতে করাতে বুঝিয়ে দেবো। তো সব রকমভাবেই তোমাদের কিন্তু আমি বোঝালাম, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। কোথাও যদি একবারে বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে, এই সুবিধা তোমাদের কাছে আছেই। তো এই রকম ধরনের মক টেস্ট পেপারের মডেল সেট আমি নিয়ে আসতে থাকবো মাঝে মাঝে, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে অবশ্যই, তোমাদের যাতে সুবিধা হয় আমি নিয়ে আসতে থাকবো এক এক করে ক্লাস মাঝে মাঝেই, তোমরা লক্ষ্য রাখবে প্লেলিস্ট। তো হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।